সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। ধন্যবাদ। আমি বিশ্ব রাজনীতিতে যেতে চাই। সেখানে এই যে রাজনৈতিক যে মেরুকরণ হচ্ছে, পরাশক্তি মেরুকরণ, সেখানে কি রাশিয়া কি একটু এগিয়ে যাচ্ছে কিনা, মানে এটা একটু মার্কিন যুক্তরাষ্ট্র একটু কোণঠাসা কিনা এই মুহূর্তে? না, আমি ঠিক কোণঠাসা বলবো না, তবে রাশিয়া যে অন্যতম বিশ্ব শক্তি সেটা সে প্রমাণ করার জন্যই সে কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। এবং দুটো দুটো ঘটনা আমি এখানে উল্লেখ করবো। একটি হচ্ছে যে তার রাশিয়ার সিরিয়াতে বিমান হামলা প্রমাণ করে যে এই অঞ্চলের ভূ রাজনৈতিক ডেভেলপমেন্টে রাশিয়া একটা ফ্যাক্টর, তাকে হিসাবে রাখতে হবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে আমরা কি আবারও সেই স্নায়ু যুদ্ধকালীন সময়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেরকম একটা দ্বন্দ্বের কি নতুন করে আবার দ্বন্দ্বটা জন্ম হচ্ছে কিনা, এটাও আমার কাছে এই প্রশ্নটা আসছে। হয়তো আগামী দিনগুলোই প্রমাণ করবে যে এই দুই বৃহৎ শক্তির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরিস্থিতি কোন দিকে যায়। এবং সেই থেকে সিরিয়ার অবস্থাটা, সিরিয়ার আপনি জানেন যে সিরিয়ার যে বর্তমান পরিস্থিতি, এটা অত্যন্ত, এখন আমি বলবো যে একটা ভিন্ন দিকে টার্ন নিয়েছে। এতদিন আমরা দেখেছি যে সেখানে ইসলামিক স্টেটের তথা জঙ্গিবাদী রাষ্ট্র ইসলামিক স্টেট আইএস এর উত্থানের মধ্যে দিয়ে বর্তমান যে সিরিয়া সরকার, বাশার আল আসাদের সরকার, এই সরকার কিছুটা হলো কোণঠাসা অবস্থায় আছে। এবং আপনি জানেন যে সিরিয়ার যত বড় বড় তেল ক্ষেত্রগুলো ছিল, এই তেল ক্ষেত্রগুলো এখন এই আইএস এর নিয়ন্ত্রণে, আইএস এর কন্ট্রোলে, যার ফলে এখন তেলের ব্যারেল এখন $40 নিচে নেমে আসছে, দাম কমে গিয়েছে। এবং সমস্ত ইরাক এবং সিরিয়ার একটা বড় অংশ নিয়ে তথাকথিত ইসলামিক স্টেটের নেতৃত্বাধীন একটি জিহাদি রাষ্ট্রের জন্ম হয়েছে। এতদিন পর্যন্ত এই ছিল সিনারিও। এবং আমরা এটাও দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান বিমান এই আইএস এর উপর বিমান বর্ষণ করার ফলেও তাদেরকে দমানো যায়নি। কিন্তু এই প্রথমবারের মতো রাশিয়া বম্বিং করলো, রাশিয়া বোমা বর্ষণ করলো। এই বোমা বর্ষণের ফলে অনেক আইএস এর যে ঘাঁটি, সে ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার ফলে আইএস কিন্তু এখন খুব তাদের স্ট্র্যাটেজি গুটিয়ে তারা আনছে এবং তাদের ক্ষমতার অনেক খর্ব হয়েছে। এবং একটা মসজিদের কাছাকাছি যে তারা স্থাপনাগুলো তৈরি করে অবস্থা নিয়েছে, যাতে সেখানে যাতে আক্রমণ না হয়, অ্যাটাকটা না হয়। কিন্তু বাস্তবটা হচ্ছে যে তাদের শক্তি অনেক অংশে খর্ব হয়েছে। আগে যে বিশাল একটা বড় একটা শক্তি হিসেবে তার আবির্ভাব ঘটেছিল ইসলামিক স্টেটের, সেটা অনেক খর্ব হয়েছে। তার ফলে কিন্তু সারা বিশ্ব জানলো যে রাশিয়ার হস্তক্ষেপের ফলে এই ঘটনাটি ঘটেছে। তারা সংকুচিত হয়েছে ইসলামিক স্টেট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা কিন্তু সংকুচিত হয়নি। এবং রাশিয়া, আপনি জানেন যে প্রথমবারের মতো তারা প্রায় 1800 মাইল দূরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা তাদের লক্ষ্যবস্তুতে ফেলতে পেরেছে। ফলে এই ঘটনা দুটো মেসেজ দিল। একটা হচ্ছে যে বিশ্ব রাজনীতিতে এবং বিশেষ করে সিরিয়া রাজনীতিতে পুতিন বা রাশিয়া একটা ফ্যাক্টর, এটাকে গ্রহণযোগ্যতা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতেও রাশিয়াকে যেভাবে আন্ডারমাইন করা হতো, এখন এটাকে আন্ডারমাইন করা যাবে না। রাশিয়াকে এটাকে কগনিজেন্সিতে নিতে হবে, গ্রহণযোগ্যতা নিতে হবে। ফলে এই ঘটনাগুলো বিশ্ব রাজনীতিতে নতুন একটি মোড় নিয়েছে এবং এটা আগামী দিনে কিভাবে সম্প্রসারিত হবে, কিভাবে এটা বিস্তার লাভ করবে, চীনের ভূমিকাটা এখানে কি, সবগুলো মিলিয়েই একটা নতুন একটা ডাইমেনশন জন্ম হবে। আপনি এখানে ইরান আর তুরস্ক নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, ইরানের বিষয়টা তো, তুরস্কের বিষয়টা আগে বলি। তুরস্ক যেমন, আপনি জানেন যে 28 সদস্য বিশিষ্ট ন্যাটোর অন্যতম সদস্য হচ্ছে তুরস্ক। তার অর্থ হচ্ছে ন্যাটোর 5 নম্বর ধারায় উল্লেখ করা হচ্ছে কোনো ন্যাটোভুক্ত কোনো দেশের উপর যদি বহিঃশক্তি আক্রমণ করে, সেটা গ্রহণ করা হবে সমস্ত ন্যাটো দেশভুক্ত দেশগুলোর উপর আক্রমণ হিসাবে। তার অর্থ হচ্ছে রাশিয়ান প্লেন যখন ভায়োলেট করলো তুরস্কের এয়ার স্পেস, তখন এই স্পেসের মধ্যে দিয়ে তারা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তুরস্ক এটা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ফলশ্রুতিতে তারা কিন্তু ব্রাসেলসে মিটিং করলো ন্যাটো। আচ্ছা, ন্যাটো এটাকে গ্রহণ করেছে যে তাদের উপর আক্রমণের সামিল হিসাবে। ফলে এইটা খুব বেশি দিন গড়াবে বলে আমার মনে হয় না। কারণ
তুরস্ক কখনোই রাশিয়ার টার্গেট না, রাশিয়ার টার্গেট হচ্ছে ইসলামিক স্টেট, আইএস। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় না ভবিষ্যতে তুরস্কের এয়ার ভায়োলেট হবে। একটা দিক। ইরান প্রসঙ্গে যেটা বলা যায় যে আপনি জানেন যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি স্বাক্ষর হওয়ার ফলে এক ধরনের র্যাপো তৈরি হয়েছে, সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অ্যাপ্রোচ, এটা রিয়েল পলিটিক্সের একটা অংশ, বাস্তবমুখী পদক্ষেপের একটা অংশ। কারণ পার্শ্বীয় অঞ্চলের রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইরান একটি ফ্যাক্টর, এবং ইরানকে বাদ দিয়ে এই অঞ্চলের রাজনীতি সমাধান খোঁজা যাবে না। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে ইরান সমর্থন করছে আসাদকে, রাশিয়া সমর্থন করছে আসাদকে। আসাদ এখন নতুন করে একটা জীবন পেল, ফলে এই অঞ্চলের রাজনীতিটা একটা নতুন ডাইমেনশন পেল। এখন একটা যে একটা সংলাপ হওয়ার কথা, এই সংলাপই এখন প্রমাণ করবে যে সিরিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে ভবিষ্যতে। এবং সেক্ষেত্রে পুতিন এখানে আমরা তো বলতে পারি পুতিন তার যে অবস্থান ক্লিয়ার করার ফলে পুতিন তো এখন বড় ধরনের একটা বিজয়ী এবং বড় ধরনের একটা কিং মেকার হিসেবে আবির্ভূত হলো এই পার্শ্বীয় অঞ্চলের রাজনীতিতে। একটা কথা কিন্তু ভুললে আমাদের চলবে না যে সিরিয়ার সাথে ঐতিহাসিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে, এবং সিরিয়ার সমস্ত অর্থ এবং অস্ত্রের যোগানদাতা হচ্ছে রাশিয়া। আপনি জানেন যে সিরিয়ার বিমান বাহিনী পরিপূর্ণভাবে রাশিয়ান বিমানের উপর নির্ভরশীল, ফলে তারা ঐতিহাসিকভাবেই কিন্তু এই দুটো দেশের মধ্যে সম্পর্ক আছে। এই সম্পর্কটাও কাজ করেছে রাশিয়ার বিমান আক্রমণের মধ্যে দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে অতি সাম্প্রতিককালে রাশিয়া, সিরিয়া, ইরান একটি চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তির বলে তারা আইএস সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় করবে। ফলে এখানেও এক ধরনের কম্পালশন তৈরি হয়েছে, সমঝোতা সম্পর্ক, যাতে করে আপনি সিরিয়ার সংকটকালীন সময় রাশিয়া সিরিয়ার পাশে এসে দাঁড়াক, এবং তাই হয়েছে। মধ্যপ্রাচ্যে এই মেরুকরণের মধ্যপ্রাচ্যের রাজনীতির কি অবস্থা হবে? ধরেন এই মুহূর্তে যদি আমরা মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে তাকাই, তাহলে একটা সংকট আছে ইয়েমেনকে নিয়ে। আপনি জানেন যে ইয়েমেনে এখনো মানে গৃহযুদ্ধ পরিপূর্ণভাবে প্রশমিত হয়েছে এটা বলা যাবে না, এবং সৌদি বিমান বাহিনী এখনো গত সপ্তাহ পর্যন্ত সেখানে ইয়েমেনে বোমা নিক্ষেপ করেছে। এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে আছে। এই যখন পরিস্থিতি, তখন মধ্যপ্রাচ্যে খোদ সৌদি আরবের ভিতরে এক ধরনের সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে হজ নিয়ে যে একটা ঘটনা ঘটলো, যেখানে প্রায় অনেক মানুষ মারা গেলেন। দ্বিতীয়ত আরেকটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে যে সৌদি রাজবংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে প্রকাশ্যে, এবং রাজবংশের অন্তর্মহলের এক ধরনের সংকট, ক্ষমতার দ্বন্দ্ব, এটা বাস্ট হয়েছে, এবং বাইরের শক্তি এ থেকে ইন্ধন যোগাতে পারে, এর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তৃতীয়ত তো আপনি জানেন যে সৌদি আরবের এই যে ইসলামিক স্টেটের উত্থান হোল মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পার্শ্বীয় গালভুক্ত অঞ্চলের রাজনীতিতে একটা বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছিল, এবং এই যে ইসলামিক স্টেট আবির্ভাবের ফলে সৌদ রাজবংশ তারাও এক ধরনের ঝুঁকির মুখে ছিল, যে কারণে সৌদি আরব কিন্তু কখনো চায়নি ইসলামিক স্টেটের রাইজ হোক। ফলে তারা যে আন্তর্জাতিকভাবে যে কোয়ালিশন গঠিত হয়েছে টু কন্টেইন ইসলামিক স্টেট অ্যান্ড লেভেন্ট, তাদেরকে সাথে এই ৬২টা দেশের মধ্যে একটা অংশ হচ্ছে সৌদি আরব। ফলে সৌদি আরবের ইনভলভমেন্ট এবং সৌদি আরবের রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, ফলে এই সৌদি আরবের রাজবংশ প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে এক ধরনের সংকটের মুখোমুখি এই রাজবংশ। ফলে আগামী ৫০ বছর বা পর এই সৌদি আরবের পরিস্থিতি কোন দিকে যাবে এটা বলা খুব মুশকিল, কারণ অনেক বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে ইরানের সঙ্গে তো তাদের একটা চিরবৈরিতা আছে, এবং এই রাজবংশের এই যে ডিভিশনটা, প্রিন্সদের মধ্যে ডিভিশন, ক্ষমতার লিপসা এবং প্রিন্সদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে একসময় হয়তো দেখা গেল যে ইরান এখানে পেনেট্রেট করতে পারে। এখানে একটা বিভিন্ন থিওরি কাজ করে, যেমন একটা পর্যবেক্ষণ থেকে বলা হয়েছে
যে ভবিষ্যতে হয়তো সৌদি আরব 5 ভাগে ভাগ হয়ে যেতে পারে। যদিও এগুলো হাইপোথেটিক্যাল প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করা এই মুহূর্তে সঙ্গত হবে না, তবে মানে খুব জলদি হয়ে যাবে। জলদি হয়ে যাবে। এবং তবে সৌদি আরব যে একটা ঝুঁকির মুখে আছে, এবং সৌদি আরব যে মুসলিম বিশ্বের একক নেতৃত্ব দাবিদার ছিলেন, আপনি জানেন যে মুসলমানদের দুটো মসজিদের দাবিদার লিডার হচ্ছেন সৌদি আরবের রাজবংশ। এখানে কিন্তু এখন প্রথমবারের মতো একটা প্রশ্ন এসেছে, প্রশ্নের মুখে পড়েছে তারা, প্রশ্নের মুখে পড়েছে, হজ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তারা। বলা হচ্ছে যে হজ এখন সৌদি আরবের কাছ থেকে নিয়ে হজ পরিচালনা অন্য ওআইসি এটা দায়িত্বটা গ্রহণ করুক। ফলে সৌদি আরব কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মুখে আছে, এবং সৌদি আরব ট্রেডিশনালি যে রোল প্লে করতো সেই প্লে তাদের সেখানেও একটা তাদের প্রশ্নের মুখে তারা থেকে গেল। ফলে ভবিষ্যতে এই অঞ্চলের রাজনীতিতে উত্থান পতনে একদিকে যেমন ইরানের একটা বড় রোল এখন চলে আসলো সামনে, ইরান আগামীতে কি ধরনের রোল প্লে করবে সেটা একটা প্রশ্ন। ইরাকের ভবিষ্যৎ কি? আচ্ছা, ইরাক নিয়ে যেটা মানে সবচেয়ে বড় ধরনের শঙ্কা, সেটা হতো কার্যত ইরাক এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আপনার শিয়া নিয়ন্ত্রিত একটা ইরাক, একদিকে সুন্নি নিয়ন্ত্রিত একটা ইরাক, অন্যদিকে কুর্দি নিয়ন্ত্রিত একটা ইরাক, জাতিগতভাবে। এবং তিনটা অঞ্চল বেসিক্যালি 3 ভাবে কাজ করছে। মানে এখানে আগে যেমন একটা গ্রেটার ইরাক একভাবে ছিল সাদ্দামের জামানায়, সেখানে এখন ভাঙন দেখা দিয়েছে, এবং কার্যত একটা ইউনিফাইড ইরান, একক ইরাক এই মুহূর্তে আছে এটা বলা যাবে না। এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরাক যদি 3 টুকরা ভাগ হয়ে যায়, আমি অবাক হব না, অবাক হওয়ার কিছু নাই। ফিলিস্তিন ইসরায়েল তো আপনি জানেন যে এটা ট্রেডিশনাল দীর্ঘদিনের বিবাদ এবং দীর্ঘদিনের সংকট। এই সংকটের মানে স্থায়ী সমাধান আদৌ হবে এটা আমার মনে হয় না। তবে একটা ডেভেলপমেন্ট আমরা দেখেছি যে প্রথমবারের মতো ফিলিস্তিনি পতাকা জাতিসংঘে উঠেছে। এটা নিঃসন্দেহে একটা ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণার প্রশ্নে, রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে একটা বড় ধরনের অগ্রগতি। তারপর কাছে কি মনে হয় যে এই আইএসকে ইস্যু করেই মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেই অস্থিরতাটা আরো প্রসারিত হবে? মানে এটা ডেফিনেটলি একটা কথা তো স্পষ্ট করেই বলা যায় যে অতীতে আল কায়দা যে প্রশ্নটা নিয়ে যে প্রশ্ন ছিল না, কিন্তু আইএস নিয়ে সেই প্রশ্নটা দেখা দিয়েছে। কারণ আইএস এর নিজস্ব একটা সেনাবাহিনী আছে, এবং তাদের নিজস্ব একটা কমান্ড ফোর্স আছে, তাদের কাছে প্রচুর আর্মস আছে। অন্যদিকে আল কায়দার কিন্তু সেভাবে কখনো কমান্ড তাদের নাই, আইএসের পিছনে পৃষ্ঠপোষকতা আছে। এবং আল কায়দা কিন্তু স্পিন্টেল গ্রুপ, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ হিসেবে কাজ করে তারা। আপনি জানেন আল কায়দার স্ট্র্যাটেজি, আল কায়দা ইন ইরাক, আল কায়দা ইন মাগরেব, তারপর আল নুসরা ফ্রন্ট, এই ব্যানারে আল কায়দা কাজ করে। অর্থাৎ এককভাবে ইসলামিক স্টেটের মতো তারা একক কোনো শক্তি নয়, কিন্তু ইসলামিক স্টেট একটা ব্যাপক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। তাদের পেছনে পৃষ্ঠপোষকতা, তাদের অস্ত্রের উৎস, প্লাস তাদের অর্থের উৎস, সবগুলোই থাকার কারণে তারা একটি শক্তিশালী ফোর্সে পরিণত হয়েছে। কিন্তু এই গোয়েন্দা বিভাগও আছে, এবং তাদের এই রাশিয়ান বম্বিং এর ফলে এখন একটা নতুন ডাইমেনশন তৈরি হলো। এবং এখানে এই আইএস কে নিয়ে তো 2 পরাশক্তির একটা খেলাও আছে। ও ডেফিনেটলি। যেমন যদি আমি আপনাকে স্পষ্ট করেই বলি যে অনেকেই বলাই হয় যে আইএস এর জন্ম কোথায় হয়েছে। আইএস কে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা উদ্যোগেই এটা তৈরি হয়েছে, এবং আইএস এর সাথে জঙ্গিদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে অনেকে ট্রেন্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে ইরাকের সুন্নি জেনারেলরা এই আইএস এর সাথে জড়িত। কারণ একটা শক্তি এত বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় কিভাবে যদি কোনো এত বড় পৃষ্ঠপোষকতা না থাকে, এবং এই পৃষ্ঠপোষকতা এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এবং এটাও বলা হয় যে আইএস এর যে অলৌকিত লিডার বুগদাদি তো তৈরি করেছে। এবং এই আইএস কে কেন্দ্র করে আগামীতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন আসছে, প্রেসিডেন্ট নির্বাচন আসছে, সেই জায়গাতে একটা প্রভাব নিশ্চয়ই। ধরেন ডেফিনেটলি একটা প্রশ্ন তো উঠবেই
যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারের পয়সায় জি। কিভাবে এই সিরিয়াতে যে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, সিরিয়াতে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, এবং তাতে করে যে ইসলামিক রাইটসকে মার্কিন যুক্তরাষ্ট্র কন্টিনিউ করতে পারছে না, এটা আগামী 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এটা ডেফিনেটলি এই প্রশ্নটা আসবেই। তাহলে যে বিশ্লেষকদের যে মন্তব্যগুলো আমরা দেখছি বিভিন্নভাবে, তাতে এই কথাও আসছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আইএস কেন্দ্রিক বা সিরিয়া কেন্দ্রিক এই যে স্নায়ুর লড়াই, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে কি না। একটা জিনিস তো মানে মানে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটো দেশই ভালো করে উপলব্ধি করে যে যদি যুদ্ধ কখনো লিপ্ত হয় দুটো বড় দেশ, তাহলে একটা বড় ধরনের ক্ষতি হবে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখছি না, বা যুদ্ধ ছড়িয়ে যাওয়ার। তবে একটা জিনিস যেটা ছড়িয়ে যাবে যুদ্ধ, এখন যেটা হবে আপনি প্রক্সি ওয়ার হবে, বিভিন্ন অঞ্চলে প্রক্সি ওয়ার হবে। যেমন আপনি দেখবেন ইউক্রেনে প্রক্সি ওয়ার হবে। ইউক্রেনে যে কনফ্লিক্টটা জন্ম হয়েছে, একদিকে রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, বেসিক্যালি এই দুটো শক্তি কাজ করছে ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেনের একটা অংশ বিচ্ছিন্ন হতে চায়, সেখানে রাশিয়ার ইন্ধন আছে, আবার ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে। ফলে ওখানে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, সেখানে আপনার এই দুটো বড় শক্তির মধ্যে এক ধরনের প্রক্সি ওয়ারের জন্ম হয়েছে। ঠিক আইএসকে কেন্দ্র করে রাশিয়ার ক্ষেত্রেও, সিরিয়ার ক্ষেত্রেও এখন দেখবেন এক ধরনের কনফ্লিক্টের জন্ম হবে, এক ধরনের প্রক্সি ওয়ার হবে। একদিকে সিরিয়া, তার পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া এবং ইরান এবং তুরস্ক, অন্যদিকে দেখবেন এর কাউন্টার ফোর্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অভিযোগ হচ্ছে যে সিরিয়াতে যে রাশিয়া বোমা নিক্ষেপ করলো, তাতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে 40টির মতো গ্রুপ, যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে, যারা আসাদকে উৎখাত করবে। এখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 40টি গ্রুপের কথা বলা হচ্ছে, ছোট ছোট গ্রুপ, তারা এখন ওয়াইপড আউট হয়ে গেছে, তাদের এই বোম্বিং এ তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছে। ফলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই স্বাভাবিকভাবে এটা গ্রহণ করে নেয়নি। ফলে এক ধরনের স্নায়ু যুদ্ধকালীন সময়ের পরিস্থিতি, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সেদিকে যাচ্ছে, সেদিকে শুরু হয়েছে। এই পরিস্থিতিটাকে ধীরে ধীরে, এই পরিস্থিতিটা আমার ধারণা আগামী দিনগুলোতে এই যে রাশিয়া ভার্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আরো শার্প হবে। এবং আপনি দেখবেন খুব শিগগিরই এই চীন একটা অংশ নেবে, এর মধ্যে দিয়ে ভারত একটা অংশগ্রহণ নেবে। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দেই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসলামিক স্টেটকে কাউন্টার করার জন্য যে গ্লোবাল কোয়ালিশন করেছে, গ্লোবাল কোয়ালিশন টু কাউন্টার ISIL, এখানে যে 62টি দেশ এটা সদস্য, সেখানে কিন্তু চীনও নাই এবং ভারতও নাই। ফলে তার অর্থ হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্দেশ্যটাকে তারা গ্রহণ করে নেয়নি। ফলে এখানে যে ক্লিয়ার রাশিয়াও নাই। তো ফলে এই রাশিয়া, চীন এবং ভারত এটা এক কাতার এসে দাঁড়ালো। এবং আপনি জানেন যে ইতিমধ্যে অনেক ক্ষেত্রে রাশিয়ার সাথে চীনের সমঝোতা হয়েছে, রাশিয়ার সাথে ভারতের সমঝোতা হয়েছে। ফলে ধীরে ধীরে এক ধরনের নিউ প্যাটার্ন অফ ওয়ার্ল্ড পলিটিক্স ডেভেলপ করছে, নতুন এক বিশ্ব রাজনীতি ডেভেলপ করছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একক কর্তৃত্ব করার প্রবণতাকে চ্যালেঞ্জ, সেখান থেকে সরে আসতে হচ্ছে। এবং আপনাকে আরেকটু স্মরণ করিয়ে দেই, আপনি দেখবেন এই যে মধ্যপ্রাচ্যে যে 2001 সালের পর থেকে যে কনফ্লিক্ট ডেভেলপ করছে, একদিকে ইরাক ধ্বংস হয়ে গেছে, তারপর লিবিয়া ধ্বংস হয়ে গেছে। এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিদের দৃষ্টি এখন আফ্রিকার দিকে। প্রথমবারের মতো আফ্রিকাতে গঠিত হয়েছে মার্কিন কমান্ড, এর আগে কখনো হয়নি। আফ্রিকম এর আগে কখনো হয়নি, আফ্রিকম গঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন আরো, যদি আপনি সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন, সোমালিয়াতে বোকো হারামের মতো এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড জন্ম হয়েছে, মানে আফগানিস্তান থেকে তারা সরে যাচ্ছে। কেন্দ্রবিন্দুটা এখন হয়ে যাচ্ছে, একদিকে ইসলামিক স্টেট এটা থাকলো, এখানে জিয়ে রাখছে, এখানে আফ্রিকা শুরু হয়েছে, সোমালিয়াতে শুরু হয়েছে, কেনিয়াতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শুরু হয়েছে, আল শাবাবের মতো সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে, বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে।
আমরা কিন্তু 10 বছর আগেও এদেরকে আমরা দেখিনি। এখানে একটা কারণ আছে, আপনি ওখানে যদি খেয়াল করে দেখবেন সেখানে ইউরেনিয়াম আছে, সেখানে খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদটা একটা ফ্যাক্টর হতে পারে। খনিজ সম্পদের দিকে চোখ দৃষ্টি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খনিজ সম্পদের কারণেই আগামী দিনগুলোতে 10 থেকে 15 বছর দেখবেন আফ্রিকা আরো উত্তপ্ত হবে এবং আফ্রিকা এই কেন্দ্রবিন্দু এখন কনসেন্ট্রেট করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ এখন আফ্রিকার সবুজ অরণ্যের দিকে এবং অরণ্যে আগুন জ্বলবে এবং সোকল সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল তা এখন সম্প্রসারিত হবে আফ্রিকাতে। তো এদিকে আফগানিস্তান বা অন্যান্য এই যে আইএস তো বাংলাদেশ পর্যন্ত বলা হয় যে ঝুঁকির মধ্যে আছে, এই অঞ্চলে এর প্রভাবটা কিভাবে? খুব সঙ্গত কারণেই একটা দৃষ্টি এদিকে থাকবে অনেকের, যারা আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র, আপনি যদি ইসলামিক স্টেটের কথা আমরা বলি, যদি আমরা আল কায়দার কথা আমরা বলি, এদের একটা চোখ যে বাংলাদেশের দিকে আছে এটা অস্বীকার করা যাবে না। তবে আমি নিশ্চিত করেই বলতে পারি এখন অবধি আল কায়দা নিজস্ব কোনো ঘাঁটি বাংলাদেশে নাই। এখন অবধি ইসলামিক স্টেটের আইএসেরও নেই, ইসলামিক স্টেটের কোনো ঘাঁটি বাংলাদেশে নেই। কিন্তু তার অর্থ নয় যেখানে কোনো এখানে সন্ত্রাসী নাই। এখানে সন্ত্রাসীরা আছে, এখানে জঙ্গিরা আছে, জঙ্গিরা ছোট, এদের কেউ কেউ হয়তো ইন্সপায়ার্ড হয়েছেন আল কায়দার উত্থানে। এবং আপনি জানেন যে 2014 সালে জাওহেরি বিখ্যাত, তার সে বিখ্যাত টেপ যেখানে তিনি বলেছিলেন যে এই অঞ্চলে আমরা নতুন আল কায়দার একটা ব্রাঞ্চ ওপেন করেছি। তার অর্থ হচ্ছে এখানে দৃষ্টি এদের আছে, এই দৃষ্টিটা তারা আরো এখন চেষ্টা করবে ভবিষ্যতের ডেভেলপমেন্টের উপর কিভাবে এই দৃষ্টিটা তারা কিভাবে এই জঙ্গি তৎপরতা সংগঠিত হয়। সেখানে এই যে মধ্যপ্রাচ্যের মেরুকরণগুলো বা আফ্রিকার একটা প্রভাব এখানে পড়বে। দুটো কারণ এখানে ইম্পর্টেন্ট আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে 2020 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নেভাল শিপ, 6টা যুদ্ধ জাহাজ এখন স্টেশন হবে আপনার ভারত মহাসাগরে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বেশ কিছু দেশকে নিয়ে, বিশেষ করে মালদ্বীপ, বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা, বিশেষ করে বাংলাদেশ, এই দেশগুলোর সাথে মিলে একটা সোফা চুক্তি করতে যাচ্ছে। সোফা হচ্ছে ফোর্সেস অফ এগ্রিমেন্ট, এবং সেখানে আরেকটা আকসু চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তিগুলোর উদ্দেশ্যটাই হচ্ছে এখানে সীমিত পরিসরে মার্কিন সেনাবাহিনীর থাকা নিশ্চিত হবে, মার্কিন সেনাবাহিনীর রসদ সরবরাহ নিশ্চিত হবে এবং তাদের পোর্ট অফ কল সুবিধা তারা পাবে। ফলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলটা ধীরে ধীরে এক ধরনের প্রভাব বলয় বিস্তারের রাজনীতিতে জড়িয়ে পড়ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তে বড় টার্গেট হচ্ছে চীনকে কন্টেইন করা। আমরা একটা আন্তর্জাতিক সম্পর্কে একটা থিওরি পড়াই, কন্টেইনমেন্ট থিওরি, অর্থাৎ ঘিরে ফেলা একটা দেশকে, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ঘিরে ফেলতে যে বাংলাদেশকে ব্যবহার করতে হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিয়ে কথা বলছিলাম, সেই জায়গা থেকে আমাদের এই অঞ্চলের চীন, সেটা একটা বড় শক্তি। ভারত আছে, কিন্তু চীনের ভূমিকাটা, কারণ চীনের সঙ্গে ভারতও এক ধরনের সমঝোতা করেই চলে। দেখেন, হোল বিশ্ব রাজনীতিতে এখন অর্থনীতি একটা ফ্যাক্টর। আপনি জানেন যে চীন এখন বিশ্বের দ্বিতীয় অর্থনীতি। চীন এখন তাদের কাছে এত অর্থ যে অর্থ তারা এখন খুঁজে পাচ্ছে না কোথায় তারা বিনিয়োগ করবে। এবং আফ্রিকাতে অনেক দেশে চীন অর্থ বিনিয়োগ করছে, তারা ল্যাটিন আমেরিকাতে বিনিয়োগ করছে। এই অঞ্চলের ব্যাপারে যদি আমি স্পেসিফিকলি বাংলাদেশের কথা বলি, ধরেন বাংলাদেশের সাথে বাংলাদেশের খুব ক্লোজ নেইবার হচ্ছে চীন। এই অঞ্চলের ব্যাপারে চীনের আগ্রহ আছে, ভারতের তো আগ্রহ আছেই, শ্রীলঙ্কার ব্যাপারে চীনের আগ্রহ আছে। মিয়ানমার তো ট্রেডিশনালি তারা মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক। ফলে এই অঞ্চলের ব্যাপারে চীনের আগ্রহ আছে, ভারত আগ্রহ আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। এখানে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ এক এবং অভিন্ন চীনের প্রশ্নে। কিন্তু এখানেই দ্বন্দ্বটা তৈরি হবে, যেটা আমি বলছিলাম যে মানে ভারত মহাসাগরে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এইসব চীনকে সামনে রেখে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন কনসেপ্ট তারা ডেভেলপ করেছে, পেন্টাগন। সেই কনসেপ্টে তারা বলছে ফরওয়ার্ড প্রেজেন্স। ফরওয়ার্ড প্রেজেন্স হচ্ছে তাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড তারা এখন সম্প্রসারিত করছে ভারত মহাসাগরে, শুধুমাত্র চীনকে কন্টেইন করা, যাতে করে চীন তার বিশাল অর্থনৈতিক শক্তি দিয়ে, সামরিক শক্তি দিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে না পারে। ফলে আগামী দিনগুলোতে
এই অঞ্চলের দেশগুলো এই দ্বন্দ্বে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়বে। নভেম্বরের একটা নির্বাচন আসতেছে মায়ানমারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সেখানে বলা হচ্ছে যে নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন দল মেজরিটি দল আসন পাবে। যদি তাই হয়ে থাকে তাহলে অং সান সুচি হচ্ছে নেক্সট প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে আবার সাংবিধানিকভাবে তার দ্বন্দ্ব হচ্ছে উনি কোনদিন প্রেসিডেন্ট হতে পারবেন না, তার সাংবিধানিক পরিবর্তন যদি আনা না যায়। ফলে সেখানে মিলিটারির সাথে অং সান সুচির যদি কোনো সমঝোতা না হয় তাহলে অং সান সুচি প্রধানমন্ত্রী হলেও সে বড় কিছু করতে উনি পারবেন না। মার্কিনদের স্বার্থ হচ্ছে এখানে সবচেয়ে বেশি। আপনি জানেন যে বারাক ওবামা দুবার মিয়ানমার সফর করেছেন, দুবার, এবং সেখানে এখন মার্কিন এমবেসি ওপেন হয়েছে, কোকাকোলা প্লান্ট সেখানে গেছে। আপনি জানেন যে মায়ানমারে প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে যেগুলো এখন আনএক্সপ্লোর্ড, এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সুতরাং মার্কিন এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর দৃষ্টি এখন মায়ানমারের দিকে। ফলে মায়ানমার তেল উত্তোলন করতেছে চীন, গ্যাস উত্তোলন করতেছে চীন, সেই গ্যাস উত্তোলন করে তারা নিয়ে যাচ্ছে কুনমিং এ, পাইপলাইন দিয়ে কুনমিং এ নিয়ে যাচ্ছে তারা। ভারতের আপনি জানেন যে রিলায়েন্স কোম্পানি ডিপসিতে গ্যাস উত্তোলন করছে, সেই গ্যাস তারা নিয়ে যাবে ভারতে। ফলে এই মিয়ানমারের ব্যাপারে এখন অ্যাট্রাকশন থাকবে সবার। এখন ভবিষ্যতে আইএস এর উত্থান, আইএস কতটুকু এখানে ইনফ্লুয়েন্স করতে পারবে, আল কায়দা কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারবে, সরকার কতটুকু সচেতন, এইসব প্রশ্ন কিন্তু সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়েও তো এক ধরনের নজরদারি বা সতর্কতা চলে এসছে আন্তর্জাতিকভাবে। এইটি হচ্ছে কারণ যে এই জন্যই কোন কোন মহল থেকে যে কথাগুলো বলা হচ্ছে, যেমন আপনি সর্বশেষ ব্রিটেনের কথা আমরা বলতে পারি, ব্রিটেন আবার সতর্কতা জারি করেছে। তার অর্থটা কি? সেখানে নিশ্চয়ই তাদের কাছে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো বাংলাদেশে, আমি তো মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে করে আবার এরকম একটা সতর্কবাণী দিতে হবে। তবে আমাদের সরকারকে এখন সতর্ক থাকা প্রয়োজন, যাতে করে আমরা এই বিগ পাওয়ারের দ্বন্দ্বে যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের জাতীয় স্বার্থটা হলো এই মুহূর্তে একমাত্র প্রায়োরিটি। আমরা আমাদের অবস্থানকে ধরে রেখে আমরা এই সমস্ত সমস্যাগুলোকে আমরা কন্টেইন করব। দুটো ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, দুজন বিদেশি মারা গেছেন, অনাকাঙ্ক্ষিত, আমরা কোনোদিন চাইনি। এখন এর ব্যাপারে কারা জড়িত, কিভাবে জড়িত, এর সমাধান হওয়া প্রয়োজন। সমাধান যদি হওয়া না যায় তাহলে কিন্তু বারবার এই বিদেশিরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, অ্যাবসলিউটলি এটা আরেকটা প্রবলেম। এই মুহূর্তে দরকার হলো জাতীয় ইস্যুতে একত্রিত হওয়া, পার্লামেন্টকে অ্যাক্টিভ করা, কিন্তু পার্লামেন্ট অ্যাক্টিভ না, পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হয় না। ফলে আপনাকে মেজরিটি জনগোষ্ঠী প্রতিনিধিত্বকারী দলকে একত্রিত করে জাতীয় ইস্যুতে, পার্টিকুলারলি এই জঙ্গিবাদের ইস্যুতে একত্রিত হতে হবে। আমাদের ব্যবসা বা বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে সাংঘাতিকভাবে। আপনি জানেন বায়ার্স কাউন্সিলের মিটিং হয়নি, পিছিয়ে গেছে। আপনার বলা হচ্ছে যারা আরএমজির ক্রেতা, তৈরি পোশাকের ক্রেতা, তারা আসছেন না, তারা অর্ডার দিচ্ছেন না, অর্ডার চলে যাচ্ছে আপনার ভিয়েতনামের দিকে। ভিয়েতনামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র টিপিপি চুক্তি স্বাক্ষর করেছে। ফলে শুল্কমুক্তভাবে ভিয়েতনাম এখন তাদের তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাবে। সেখানে পোশাকের তো দাম কম পড়বে, মার্কিন বিগ হাউসগুলো কম দামি পোশাক পাবে। বাংলাদেশ তো 15 থেকে 16% ট্যাক্স দিয়ে তাদের তৈরি পোশাকের বাজার তৈরি করছে, সেই বাজার এখন ক্ষতিগ্রস্ত হবে। আমরা জিডিপি গ্রোথের কথা বলছি, 7% জিডিপি গ্রোথ আশা করতেছি, প্রধানমন্ত্রী বলেছেন, সেটা এখন ক্ষতিগ্রস্ত হবে। ফলে বাংলাদেশ কিন্তু একটা ঝুঁকির মুখে আছে। এখন সেক্ষেত্রে যদি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি না হয় জঙ্গিবাদের প্রশ্নে, তাহলে কিন্তু এই বিদেশিরা চাপটা আছে, এই চাপটা কিন্তু থাকবেই। আজকে দেখবেন যে ব্রিটিশ হাই কমিশন থেকে বলা হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দুদিন পরে আবার দেখবেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে বলা হবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হবে। আমাদের জন্য তিনটি পাওয়ার সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, একটা হচ্ছে ভারত। এখন ভারতের কাছ থেকে আমরা সেভাবে কোনো প্রতিক্রিয়া আমরা এখনো দেখছি না। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি মুখ ফিরিয়ে নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ আসবে না, আমাদের তৈরি পোশাকের বাজার আমরা হারাবো, আমাদের যে ওষুধ শিল্পের বাজার আমরা হারাবো। ফলে আমরা আমাদের অর্থনীতি একটা ঝুঁকির মুখে থাকবে। আমরা এই বিষয়টাকে যত, আর এই ধরনের ঝুঁকি আবার স্থানীয় বিনিয়োগকেও ক্ষতিগ্রস্ত করে। ডেফিনেটলি কেউ তো আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংকে গেলে কোনো দেখবেন সেখানে কেউ কোনো যারা ইন্টারেস্টেড পার্টি তারা লোন নিতে আসছেন না, কারণ তারা তো টাকা নিয়ে টাকা তাকে শোধ করতে হবে।
তো সুতরাং স্থানীয়ভাবে বিনিয়োগ যেমন হচ্ছে না, তেমনি হচ্ছে না আপনার বাইরের শক্তির বিনিয়োগ। যদি বিনিয়োগ যদি না আসে, কর্মসংস্থান যদি এদেশে সৃষ্টি করা সেদিকে না যায়, বাংলাদেশকে সতর্ক হতে হবে। বাংলাদেশের শুধু সরকার না, শুধু সতর্ক- রাষ্ট্র না, সার্বিকভাবে সব- সবাইকে। প্রতিটি মানুষকে সতর্ক হতে হবে, যাতে করে এই কোন শক্তি যাতে করে আমাদের এই সুযোগটা গ্রহণ না করে আমাদের ক্ষতিগ্রস্ত করে। জি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ। যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।